আমরা বলছি যে এই আইনটা সংবিধান বিরোধী, এবং আপনি সংসদে যদি আপনার সংখ্যাগরিষ্ঠতা থাকে, সেই সংখ্যাগরিষ্ঠতাকে আপনি অপব্যবহার করে কোনো অসাংবিধানিক আইন আপনি সংসদে মেজরিটি করে দিলেও পাশ করাতে পারেন না। সেই জন্য দেখুন, সুপ্রিম কোর্ট প্রথম দুদিনের শুনানির পরেই সে স্থগিতাদেশ দিয়েছে। তার কারণ কি? কারণ এত দিন ধরে যে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাটা চলছে, সেই পুরো ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণের ব্যবস্থাপনার যে ব্যবস্থাটা আছে এতদিন ধরে চলার, রাজ্যের যে ওয়াকফ বোর্ডগুলো আছে, সেই সমস্ত ওয়াকফ বোর্ডগুলো থেকে সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকার নিজের হাতে কেড়ে নিয়ে কুক্ষিগত করে তারা নতুন করে এই সমস্ত ওয়াকফ সম্পত্তির আবার করে রেজিস্ট্রেশনের একটা ব্যবস্থা চালু করতে চাইছে। এবং এই নতুন করে রেজিস্ট্রেশনের নামে আজকে যেগুলো ওয়াকফ সম্পত্তি হিসেবে রেজিস্ট্রিকৃত প্রায় 8.5-9 লক্ষ গোটা দেশে সম্পত্তি আছে, তার মধ্যে যদি 50,000 ওয়াকফ সম্পত্তিরও আর রেজিস্ট্রেশন না হয়, ওগুলোকে বিক্রি করে এরা কয়েক লক্ষ কোটি টাকা কামাবে। এবং যারা মনে করছেন যে এই আশঙ্কা অমূলক, এগুলো গুজব ছড়ানো হচ্ছে, আমি একটা খালি উদাহরণ দিতে চাই। আমাদের দেশের সবথেকে যিনি বড় লোক, আপনারা সবাই তার নাম জানেন, আমি তার নামটা আর বলছি না, তিনি যে বাড়িটাতে থাকেন তার নামটা বলছি। তার নামটা হচ্ছে অ্যান্টিলিয়া। আমরা সবাই যে বাড়িতে থাকি সেই অধিকাংশ সেই বাড়িগুলোর কোনো নাম থাকে না, কিন্তু বড় লোকেরা যে বাড়িতে থাকে সেই বাড়িগুলোর নাম হয়। কারণ ওই বাড়িগুলো, ওই যে বাড়িটাতে থাকেন উনি, ওই বাড়িটা 27 তলা উঁচু, 27 তলা আছে। ওই বাড়িটার ওপরে হেলিকপ্টার এসে নামতে পারে, হেলিকপ্টারে চলে যেতে পারে। আমি আপনি হেঁটে গিয়ে বাস ধরি, ট্রেন ধরি, উনি বাড়ির ছাদে লিফটে করে যান, হেলিকপ্টারে উঠে কাজে যান। আমাদের দেশের সব থেকে বড় লোক উনি। এই যে 27 তলা বাড়িটা বানিয়েছেন, এই বাড়িটা খুব সম্প্রতিই বানানো হয়েছে, খুব বেশি দিন হয়নি, 10-15 বছর হলোই বাড়িটা বানানো হয়েছে। এই জমিটা কেনা হয় 2002 সালে। তাহলে এই 2002 সালে ওই সম্পত্তি এই ভদ্রলোক কেনার আগে ওই বাড়িটা, ওই জমিটাতে কি ছিল? ওই জমিটাতে বহু বহু বছর আগে, প্রায় 100 বছরেরও বেশি আগে, ওই মুম্বাইয়ের বা বম্বের একজন খুব বড় ব্যবসায়ী ছিলেন ইব্রাহিম করিম ভাই। সেই ইব্রাহিম করিম ভাইয়ের দান করা একটা অনাথ আশ্রম, ইয়াতিমখানা ছিল। সেই ইয়াতিমখানার জমি ওয়াকফ বোর্ডে দুর্নীতি করে আজকে আমাদের দেশের সবথেকে বড় লোক সেই অনাথ বাচ্চাগুলোকে রাস্তায় ফেলে সে সেই জমি হাতিয়ে সে 27 তলা বাড়ি হাঁকিয়েছে। সে তার নিজের বাচ্চা কাচ্চা নিয়ে সেখানে আছে, এবং তাদের কাউকে গুজরাটে, রাজস্থানে চিড়িয়াখানা বানিয়ে দিচ্ছে, কাউকে একটা টেলিফোন কোম্পানি করে দিয়েছে। আমরা সবাই সেই টেলিফোন ব্যবহার করি, অথচ ওই অনাথালয়টা যে চলে গেল, গায়েব হয়ে গেল, কেউ সেটা নিয়ে চিন্তিত নয়। আজকে এই আইনে একটা ধারা আছে, কারণ এই অনাথালয়ের জায়গায় এই ভদ্রলোকের করা 27 তলা যে বাড়ি অ্যান্টিলিয়া বম্বের বুকে, সেটা নিয়ে মামলা আছে, সুপ্রিম কোর্টে মামলা আছে। এই আইনে এমন একটা ধারা আছে, 2 নম্বর ধারা, যেই ধারায় এই ধরনের বেআইনি যে জমি ওয়াকফ সম্পত্তি হস্তান্তর, সেটাকে বৈধ করার ব্যবস্থা করা আছে। এটা করা যায়? বলুন তো, এটা করা যায়? আমার কাছে টাকা আছে তাই আমি যা খুশি তাই করব? ওয়াকফ সম্পত্তি তো ধর্মীয় সম্পত্তি। ওয়াকফ সম্পত্তির মূল কথাই হচ্ছে, এবং সেটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট স্বীকৃত, ইংরেজিতে বলে ওয়ান্স আ ওয়াকফ অলওয়েজ আ ওয়াকফ। একবার যদি সেটা ওয়াকফ সম্পত্তি হয়, সেটা চিরদিনের জন্য ওয়াকফ সম্পত্তি, কারণ সেটা আল্লাহকে দান করা। এবং তাতে সেই মুসলিম সম্প্রদায়ের যাতে ভালো হয়, উপকার হয়, এই ধরনের স্কুল চলে, হাসপাতাল চলে, ইতিমখানা চলে, সেই জন্য সেই সম্পত্তি দান করা। আমার আজকে পয়সা আছে, আমার পয়সায় দেশের শাসক দল চলে, আমার ভাড়া করা উকিল আছে, তাই দিয়ে আমি দেশের আইন কানুনকে কলা দেখিয়ে সংসদের মেজরিটি কিনে আমি সংসদে আইন পাস করে আমি এই ইতিমখানাগুলোকে কেড়ে নেব। এটা কি ন্যায় বিচার? এটা কি আমাদের দেশের সংবিধান মান্যতা দিতে পারে? এবং কেন এরা করছে?
এই শ্রমজীবী মানুষের যে কথা বললাম, এই শ্রমজীবী মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে, যাতে হিন্দুদেরকে বলতে পারে যে তোমার আয় কমে যাচ্ছে, তোমার রেগার টাকা আমি চুরি করে দিয়েছি, তোমার প্রকৃত আয় কমে যাচ্ছে, তুমি গরিব হয়ে যাচ্ছ, সেই নিয়ে মাথা ব্যথা করো না, দেখো মুসলমানদের সম্পত্তি আমি কেড়ে নিচ্ছি, ওরা নিজেদের মধ্যে লড়িয়ে দাও। এবং এই একই কাজটা খুব দুর্ভাগ্যজনকভাবে যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ধর্মনিরপেক্ষতার নামে ভোট নেন, বিজেপির বিরুদ্ধে তিনি বলেন যে তিনি নাকি একমাত্র লড়ছেন, আজকে তিনিও তো আমার আপনার টাকা নিয়ে মন্দির তৈরি করছেন, সেটা উদ্বোধন করছেন, খবরের কাগজের প্রথম পাতায় 2 পাতা 3 পাতা করে অ্যাডভার্টাইজমেন্ট ছাপছে, ওই একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে কয়েক লক্ষ কয়েক কোটি টাকা খরচা হয়। কার টাকা এগুলো? সরকারের টাকা, সরকারের টাকা এই মন্দির বানানো হচ্ছে। তাহলে মন্দির বানানোর জন্য কি আমরা সরকারকে ভোট দিই? সরকারকে আমরা কেন ভোট দিই? আমাদের স্কুল কলেজ হাসপাতাল বানানোর জন্য, আমাদের রাস্তাঘাট বানানোর জন্য, আমাদের নিকাশি ব্যবস্থা, আমাদের পানীয় জলের জন্য, বেকারের চাকরি হয় তার জন্য, আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য। আজকে সেগুলোর কি অবস্থা পশ্চিমবঙ্গে হয়েছে সেগুলো নতুন করে আপনাদের নিশ্চয়ই বলার আর দরকার নেই। আজকে আরজি করে কি নারকীয় ঘটনা গত 8ই আগস্ট ঘটেছিল, সেখানে নতুন করে আপনাদের বলার দরকার আছে? একজন কর্মরতা ডাক্তার চিকিৎসক তার নিজের হাসপাতালে যেখানে তিনি কাজ করেন সেখানে তার ধর্ষণ হয়, সেখানে তার খুন হয়, এবং এতদিন পরেও তার ন্যায় বিচার হয় না। এই হচ্ছে পশ্চিমবঙ্গ। রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা আজকে তাকিয়ে দেখুন, কে আছেন বলুন তো, যে আপনি যখন জানেন যে আপনার গ্রামের স্কুলে, আপনার পাড়ার স্কুলে যে শিক্ষকরা আছে তারা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে তারা হচ্ছে ওই শিক্ষকের চাকরিটা পেয়েছে, তাদের কাছে আপনি আপনার বাড়ির আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি নাতনি বা আপনার কোনো আত্মীয় পরিজনকে সেই স্কুলে পাঠাতে পারবেন? স্কুলে কি শিক্ষকরা কি খালি অঙ্ক পড়ায়, ইংরেজি পড়ায়, অন্য ভাষা, অন্য সাবজেক্ট পড়ায়? তারা তো চরিত্র গঠন করে। যারা নিজেরা দুর্নীতি করে পয়সা দিয়ে চাকরি জোগাড় করেছে তারা হচ্ছে স্কুলের শিক্ষক। আর আজকে তাদের জন্য, এই দুর্নীতির জন্য আজ সুপ্রিম কোর্ট তাই পুরো 26,000 যারা স্কুলের সেই বছর চাকরি পেয়েছিল সবার চাকরি তারা খেয়ে নিল। তারা আজকে পথে বসে আছে, তারা বলছে যে আমাদের চাকরি ফিরিয়ে দাও। এই হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। আরজি কর দেখিয়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার চিত্র। আজকে এই স্বাস্থ্য ব্যবস্থাকে, শিক্ষা ব্যবস্থাকে এবং এই আমাদের রাজ্যে পুলিশ প্রশাসন, আমরা প্রতিটা নির্বাচনের অভিজ্ঞতায় দেখেছি কি ভূমিকা পুলিশ প্রশাসনের। তাহলে আমি আইন শৃঙ্খলার ব্যবস্থাকে সম্পূর্ণ দলতন্ত্রে পরিণত করে, শিক্ষাকে ধ্বংস করে, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে, আদিবাসীদের অধিকার কি হচ্ছে আজ দেউচা পাচামিতে? কয়লা খনির নামে জমি নিয়ে ওখানে এখন পাথর খাদানের নামে আদিবাসীদেরকে উচ্ছেদ করছে। আজকে আন্দোলনের চাপে এখন কেন্দ্রীয় সরকার বলছে হ্যাঁ জাতিভিত্তিক জনগণনা করাবো। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মুখে কুলু পেটে আছে, জাতিভিত্তিক জনগণনা নিয়ে একটা কথা বলছে না। এখানে আজকে যে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ওবিসি আছেন, ওবিসি মুসলমান যারা, তাদের এক লপ্তে হাইকোর্টের রায়ে তাদের অধিকার চলে গেছে, রিজার্ভেশনের অধিকার, সংরক্ষণের অধিকার চলে গেছে। কোনো নিয়োগ হচ্ছে না আমাদের রাজ্যে, এই সুপ্রিম কোর্টে মামলা হয়ে আছে বলে। মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য নেই তাই নিয়ে। আজকে সমস্ত জায়গায়, কর্মসংস্থানে, শিক্ষায়, স্বাস্থ্যে এই হাহাকার সে নামিয়ে এনে তিনি আজকে দীঘায় গিয়ে দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে জগন্নাথ মন্দির উদ্বোধন করছেন। এটা ধর্মনিরপেক্ষতা? ছি ছি ছি। এবং আজকে এই আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমাদের এই কথাটাই বুঝতে হবে যে আমাদের জীবন জীবিকার উপরে একটি মারাত্মক আঘাত নেমে এসছে। আমরা কেউ ভালো নেই, এবং যে সেই ভালোটা যদি করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এমন একটা শক্তিকে এই রাজ্যে ক্ষমতায় আনতে হবে, এমন একটা শক্তিকে ওই কেন্দ্রে ক্ষমতায় আনতে হবে যারা আমাদের
শিক্ষা দেবে, সুশিক্ষা দেবে আমাদের যুব সমাজকে, যারা কর্মসংস্থান দেবে, যারা গরিব মানুষের জন্য সঠিকভাবে নীতি প্রণয়ন করবে, শিডিউল কাস্টদের জন্য, আদিবাসীদের জন্য, সংখ্যালঘুদের জন্য একটা প্রগতিশীল সরকার চাই রাজ্যে এবং কেন্দ্রে। এবং সেই ঐক্যবদ্ধভাবে যাতে সেই প্রগতিশীল রাজনৈতিক বিকল্পের জন্য আমরা না লড়তে পারি, তাই খালি এই ধর্মীয় বিভাজনের রাজনীতি করে এই দুটি দলই তার জন্য দায়ী, দুটি দলই দায়ী। আজকে মুর্শিদাবাদে কি ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন? এই দুটি দলের জন্য হয়েছে। তাই আজকে এই যে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি, একে পরাজিত করা আজকে আমাদের সামনে আশু কাজ, আশু কর্তব্য। এইটা করে, এবং এটা একমাত্র করা যেতে পারে যখন গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ তারা যখন এই সমস্ত ভেদাভেদ ভুলে হিন্দু মুসলমান সবাই এক হয়ে, আদিবাসী, দলিত, বহুজন সমাজের মানুষ, সংখ্যালঘু তারা সবাই এক হয়ে যখন তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই লড়বে এক হয়ে, এবং এই সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিকে সম্পূর্ণভাবে সমাজ থেকে বিচ্ছিন্ন করবে। আজকে এই চেতনার জায়গায় আমাদের সমস্ত গরিব প্রান্তিক মানুষকে নিয়ে আসতে হবে। এবং আজকের এই সমাবেশ থেকে যারা আজকে এসেছেন, যদি আমরা সকলে মিলে এই কাজে আগামী দিনে ঝাঁপিয়ে পড়তে পারি যে কিভাবে এই ঐক্যকে গড়ে তোলা যায়, কিভাবে এই প্রগতিশীল রাজনীতিকে, এই প্রগতিশীল একটি কর্মসূচিকে আমাদের দেশে, আমাদের রাজ্যে প্রতিষ্ঠিত করা যায়, সেই লড়াইয়ে আমরা যদি সকলে মিলে ঝাঁপিয়ে পড়ি, তাহলে আগামী দিনে এই লক্ষ্যে আমরা নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। এবং আন্তর্জাতিক শ্রমিক দিবসে যে শহীদদের রক্তে সেদিন 8 ঘন্টার কাজের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেইভাবে আজকে আমরা আমাদের দেশেও, আমাদের রাজ্যেও সাধারণ খেটে খাওয়া মানুষ, বিশেষত যারা আদিবাসী, যারা দলিত, যারা অনগ্রসর, যারা সংখ্যালঘু, তাদের যে অধিকার, সংবিধান প্রদত্ত যে অধিকার, সেই অধিকারগুলোকে আবার আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবো। এই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে লড়ব, আমরা জিতব। আজ থেকে বহু বছর আগে, প্রায় 150 বছর আগে, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে শিকাগো শহরের শ্রমিকরা তাদের শোষণের বিরুদ্ধে 8 ঘন্টা কাজের অধিকারের দাবিতে যে আন্দোলন করেছিল এবং শাসকদের বুলেট তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল, কিন্তু সেই নির্মমভাবে হত্যা করা সত্ত্বেও এই দিনটি গোটা পৃথিবী জুড়ে দাবানলের মতো একটি বার্তাকে ছড়িয়ে দিয়েছিল যে মালিকের দাস হয়ে শ্রমিকরা আর কাজ করবে না, শ্রমিকরা 8 ঘন্টার বেশি কাজ করবে না, 8 ঘন্টার বেশি শ্রমিকদেরকে খাটানো যাবে না, শোষণ করা যাবে না। এবং সেই যে শিকাগোর হেমার্কেটের শহীদরা, তারা এই আজকের দিনে যেভাবে শহীদ হয়েছিলেন, তার জন্যই আজকে গোটা পৃথিবী জুড়ে আমাদের মতো দেশে, যেখানে কোটি কোটি শ্রমজীবী মানুষ আছেন, শ্রমিক আছেন, খেটে খাওয়া কৃষক আছেন, খেটে খাওয়া মানুষ আছেন, আজকে এই সমস্ত দেশে বিশেষ আইন করে শ্রমিকদের 8 ঘন্টার বেশি যাতে খাটানো না হয় এবং তাদের যে কাজের অধিকার সেটাকে সুনিশ্চিত করা হয়েছিল। আজকে এই 2025-এ এসে কেন এই আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমাদেরকে এরকম সভা করার প্রয়োজন হচ্ছে, তার কারণ হচ্ছে যে আমাদের দেশে দুর্ভাগ্যবশত যে কেন্দ্রের সরকার আছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার গত 11 বছর ধরে এই দেশ শাসন করছে, তারা এমন একটি আইন পাশ করেছে যে আইনে, শ্রম কোড আইন, যেই আইনের ভিত্তিতে তারা এখন বলছে
যে শ্রমিকদের 8 ঘন্টার কাজের অধিকারের আর কোনো প্রয়োজন নেই, তারা আগের আইনকে পরিবর্তন করছে এবং যাতে করে শ্রমিকদেরকে 12 ঘন্টা 13 ঘন্টা করে খাটানো যায় তার আইনি স্বীকৃতির ব্যবস্থা এই শ্রম কোড আইনের মাধ্যমে মোদী সরকার গোটা দেশ জুড়ে চালু করতে চাইছে। এই প্রেক্ষাপটে আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবস খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে এর বিরুদ্ধে কেন্দ্রীয় যে ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন শ্রমজীবী মানুষের যে সংগঠনগুলি আছে তারা এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে। তারা এই মে মাসের 20 তারিখে তারা ধর্মঘটও ডেকেছে এই শ্রমকোড বাতিল সহ আরও বিভিন্ন শ্রমজীবী মানুষের দাবি দেওয়া নিয়ে। আমাদের সকলকে এই শ্রমজীবীদের স্বার্থ রক্ষার এই আন্দোলনকে সমর্থন করতে হবে, কারণ কেন্দ্রের এই মোদী সরকার তারা আজকে গোটা দেশে কি পরিস্থিতি তৈরি করেছে। আপনারা জানেন যে ফেব্রুয়ারির 1 তারিখে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করে, কেন্দ্রীয় বাজেট পেশ করে। সেই বাজেট পেশ করার আগের দিন প্রতি বছর সংসদে একটি অর্থনৈতিক সমীক্ষা সরকারকে পেশ করতে হয়। সেই অর্থনৈতিক সমীক্ষায় প্রতি বছর সরকার জানায় দেশের মানুষকে সংসদে অর্থনৈতিক সমীক্ষা পেশ করে যে দেশে অর্থনীতির কি অবস্থা, সাধারণ মানুষের জীবন জীবিকার কি অবস্থা, কর্মসংস্থানের কি অবস্থা, এই পুরো বিষয় কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে সংসদে রাখে। এই বছর যে অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয়েছে তাতে সরকার নিজের তথ্য দিয়ে স্বীকার করছে যে 2017-18 থেকে অর্থাৎ গত 7 বছর ধরে ক্রমাগত আমাদের দেশের 55 কোটি যে শ্রমজীবী, যারা আমাদের শ্রমজীবী যে জনগণ আছে, আমাদের মা বোনেরা আছেন, আমাদের ভাইয়েরা আছেন, যারা খেটে খান গ্রামে বা শহরে 55 কোটি এরকম জনগণ আছেন, তাদের অধিকাংশেরই মাথাপিছু যে আয় সেই আয় আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা সরকারি তথ্য বলছে। এবং কেন কমে যাচ্ছে? কারণ তাদের আসল মজুরি বাড়ছে না, অথচ মূল্য বৃদ্ধির জন্য আপনার 7 বছর আগে 100 টাকায় আপনি যা জিনিস কিনতে পারতেন আজকে 100 টাকায় অত জিনিস আপনি কিনতে পারেন না। তাহলে আপনার মজুরি যদি 100 টাকায় থেকে যায় তাহলে আপনি আরও গরিব হয়ে যাচ্ছেন। তো এই 55 কোটি মানুষ আমাদের দেশে, যাদের মেহনতে, যাদের শ্রমে এই দেশটা চলছে, এই অর্থনীতি চলছে, তারা আস্তে আস্তে আরও গরিব হয়ে যাচ্ছে। এবং এটা খালি সরকারি তথ্য খালি এই দেখাচ্ছে না, তার সাথে এটাও দেখাচ্ছে যে আমাদের দেশে 90 থেকে 92 লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ আছেন 15 বছরের ঊর্ধ্ব। তাদের মধ্যে 50% বেশি অর্থাৎ দেশের অর্ধেক জনগণ, তাদের মাসিক আয়, মাথাপিছু আয় 6000 টাকার বেশি নয়। তার ওপরের যে 40% জনগণ, 50% একদম নিচে, 6000 টাকার মাথাপিছু 6000 টাকার নিচে আয় করে। তার ওপরে যে 40% আছে তারা মাসে 15,000 টাকার নিচে আয় করে। আর তার ওপরে যে সবার ওপরে যে 10% আছে তারা মাসে প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি আয় করে। আর শুনলে অবাক হয়ে যাবেন যে আমাদের সমাজে 1% যে সবার ওপরে বসে আছে তাদের সংখ্যা 1 কোটিও নয়, 92 লক্ষ। তারা মাসে গড়ে 50 লক্ষ টাকার বেশি আয় করে।
এটা সরকারের তথ্য। এরকম একটা সমাজ ব্যবস্থায় আজকে আমাদের দেশ এসে পৌঁছেছে। আর এই যে কোটি 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 খেটে খাওয়া মানুষ, তাদের জীবন জীবিকার ওপরে এইরকম আঘাত যখন নেমে আসছে, তাদের আসল প্রকৃত আয় যখন কমে যাচ্ছে, তখন কেন্দ্রীয় সরকার কি করছে? তারা শ্রমিকদের যেন আরও বেশি করে শোষণ করা যায়, তাদের 8 ঘন্টার কাজের অধিকারকে তারা কেড়ে নিচ্ছে। তাদের সামাজিক সুরক্ষা খাতে যা খরচা তা তারা কেড়ে নিচ্ছে। আজকে বেকারত্ব এমন জায়গায় পৌঁছেছে, যুব সমাজের মধ্যে প্রতি 10টা যুবক ছেলের মধ্যে একজন বেকার আমাদের দেশে। এবং আমাদের দেশের দুর্ভাগ্য যে স্নাতকদের মধ্যে বেকারত্ব আরও বেশি। প্রতি 100 জনে 15টা স্নাতক বেকার আমার দেশে। বেশি পড়াশোনা করলে তখন তো আপনি গতর খাটার কাজ করবেন না, একটু ভালো চাকরি চাইবেন, সেই চাকরি নেই, এই সরকার দিতে ব্যর্থ। 11 বছর ধরে প্রতিশ্রুতি দিয়ে গেছে বেকারের চাকরি দেবে, প্রতি বছর নাকি 1 কোটি বেকারের চাকরি হবে। আর ফল কি দেখছি? আজকে ঘরে 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 বেকার, গ্রাম শহরে বেকার। এই যে পরিযায়ী শ্রমিকদের কথা আসছিল, আজকে কেন এই বাইগাছি থেকে, কেন এই সর্দারপাড়া থেকে 100 জনকে বাইরে গিয়ে কাজ করতে হয়? কারণ এখানে কাজ নেই। আর ওই 100 দিনের কাজ, আজকে যখন কোভিড হয়েছিল, কোভিডের সময় এই সমস্ত পরিযায়ী শ্রমিকরা, আপনারা জানেন, সে বোম্বে থেকে, দিল্লি থেকে রেল লাইন ধরে ধরে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে শ্রমিকরা ঘরে ফিরেছিল। তাদের ওপর দিয়ে ট্রেন চলে গেছে, মেরে দিয়ে চলে গেছে। আজকে সেই যে শ্রমিকরা যখন ফিরেছিল, সরকার 100 দিনের কাজে টাকা পয়সা খরচা বাড়িয়েছিল। গোটা দেশে 11 কোটি মানুষকে ওই 1 বছর কাজ দিয়েছিল। এই বছরের হিসাব দেখুন, এখন অবধি সংখ্যাটা 8 কোটিতেও পৌঁছয়নি। কেন? কারণ সরকার এই 100 দিনের কাজের যে প্রকল্প, তার উপরে লাগাতার যে ব্যয় বরাদ্দ, সেটা বাজেটে কমিয়ে দিচ্ছে। এই বছরও কমিয়েছে। আর এই 100 দিনের কাজে এখন ওই 100 দিনের কাজ গড়ে শ্রমিকরা 45 দিনের বেশি কাজ পায় না। মজুরি কত পায়? 250 টাকার কাছাকাছি। সরকারের ন্যূনতম মজুরি যেখানে 450 টাকা, সেখানে সরকারের নিজের প্রকল্পে 250 টাকা বা তার কমের মজুরিতে তারা খাটাচ্ছে লোকজনকে। এবং পশ্চিমবঙ্গে টাকা চুরি হয়েছে বলে আমি আসব সেই চোরদের কথায়, তাদের নিয়ে অনেক কিছু বলার আছে। কিন্তু তারা চুরি করেছে বলে, আরে তুমি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির 100 দিনের কাজটা বন্ধ করো। তুমি গরিব মানুষকে খাটিয়ে তাদের 100 দিনের মজুরি বন্ধ করছো কেন? এইটা কিরকম ন্যায় হলো? চুরি তো সাধারণ মানুষ, সাধারণ মজুর করেনি, তুমি তার টাকাটা আটকাচ্ছ কেন? এই প্রশ্নের কোনো জবাব মোদী সরকার দিচ্ছে না। এবং এই যত সামান্য টাকা, যেই টাকাটাও যেই মজুরিটাও কম, ন্যায্য মজুরির থেকে কম, সরকারের ঘোষিত ন্যায্য মজুরি 450 টাকা, আপনি রেগার শ্রমিকদেরকে 250 টাকা দৈনিক মজুরি দেন। এটাও তো একটা চুরি, শ্রম চুরি করছেন আপনারা। এবং সেই টাকাও পশ্চিমবঙ্গের মজুরদের দেওয়া হচ্ছে না, তৃণমূল এখানে চুরি করেছে বলে। আজকে গরিব মানুষকে অন্ধকার খাদে ফেলে দেওয়া হচ্ছে এবং এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ আন্দোলন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তারা শ্রমিকদেরকে ভাগ করছে। তারা শ্রমিকদেরকে, বিশেষত ধর্মের নামে, আমাদের দেশটা ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু আমাদের দেশে সকলের ধর্মীয় স্বাধীনতা এবং ধর্ম পালনের অধিকারও আছে। আমাদের দেশের সংবিধান বলে যে হিন্দু সে হিন্দু ধর্ম পালন করবে, যে মুসলমান সে ইসলাম ধর্ম পালন করবে, যে খ্রিস্টান সে তার ধর্ম পালন করবে, খ্রিস্ট ধর্ম পালন করবে, শিখরা তাদের ধর্ম পালন করবে। কিন্তু রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। রাষ্ট্রটা সবার, রাষ্ট্র সবার অধিকারকে মর্যাদা দেবে, সবাইকে সমান চোখে দেখবে। এই সরকার কি করছে? মোদী সরকার কি করছে? তারা একের পর এক সংবিধানের বিরুদ্ধে
তারা আইন নিয়ে আসছে, একের পর এক সংবিধান বিরোধী, সংবিধানকে আঘাত করছে। এবং এই যে লোকসভা নির্বাচন হলো, মোদি দাঁড়িয়ে সংসদে দাঁড়িয়ে ঘোষণা করেছিল আপকি বার 400 পার। কত হলো? 240, আটকে গেল রথের চাকা 240-এ। বানিয়েছিলেন তো রাম মন্দির, যেখানে বাবরি মসজিদ ছিল, সেই বাবরি মসজিদটাকে সুপ্রিম কোর্টকে মিথ্যে কথা বলে, সুপ্রিম কোর্টকে দেশের আইনের ব্যবস্থা, আইনের শাসন, দেশের সংবিধানকে কাঁচকলা দেখিয়ে ওখানে ভজন কীর্তন করার নামে এই আরএসএস, এই বিজেপি, এই বজরং দল, এই বিশ্ব হিন্দু পরিষদ, তারা ওই 5 শতাব্দী প্রাচীন মসজিদটাকে 1992 সালে শহীদ করে দিল, মিশিয়ে দিল ভেঙে মাটির সাথে। সেখানে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের যে ন্যায় বিচারের নামে তারা যেটা করলেন, আমরা মনে করি না সেটা ন্যায় বিচার হয়েছে। এই সরকারকে অনুমতি দেওয়া হলো যে ওই জমিতে মন্দির স্থাপনা করার। এই মন্দির স্থাপন করতে গিয়ে সরকারের টাকা খরচা হলো, প্রধানমন্ত্রী নিজে, একজন আদিবাসী রাষ্ট্রপতি আছে, তাকে ঢুকতে দেওয়া হলো না ওই মন্দিরে। জেনে রাখুন, আদিবাসী ভোট পাওয়ার জন্য আদিবাসীকে রাষ্ট্রপতি করেছে, কিন্তু যখন মন্দির উদ্বোধন করতে হচ্ছে সেখানে আদিবাসী মহিলার, দ্রৌপদী মুর্মুর জায়গা নেই। এটা মনে রাখতে হবে এই অপমানটাকে। সেখানে নরেন্দ্র মোদী গিয়ে উদ্বোধন করছেন, আর আমাদের দেশের, আমার আপনার করের টাকায় যে সেনাবাহিনী চলে, সেই সেনাবাহিনীর, সেই এয়ারফোর্সের এরোপ্লেন থেকে পুষ্পবৃষ্টি করা হচ্ছে। তো আজকে যখন রাম মন্দির উদ্বোধন হলো লোকসভা ভোটের আগে, বায়ুসেনার যে এরোপ্লেনগুলো ওপর থেকে পুষ্পবৃষ্টি করছিল, সেই বায়ুসেনা তো তেলে চলে, যেমন গাড়ি পেট্রোলে চলে, বায়ুসেনার জন্য আলাদা তেল আছে। সেই তেলের টাকাটা কে দিয়েছিল? ভারতের বায়ুসেনার যে তেলের টাকায় চলে, সেই তেলের টাকাটা কোথা থেকে আসে? প্রতিদিন হাজার হাজার কোটি টাকা খরচা হয় বায়ুসেনার প্লেন চালাতে, অনেক দামি তেল, তাতে বায়ুসেনার হাওয়াই জাহাজ চলে। তাহলে প্রধানমন্ত্রী ওখানে গেলেন, অযোধ্যায় গিয়ে রাম মন্দিরের উদ্বোধন করলেন, ঠিক আছে, বুঝলাম, উনি সেই ধর্মে বিশ্বাস করেন, উনি করলেন, কিন্তু ভারতের বায়ুসেনা ওপর থেকে পুষ্পবৃষ্টি করার কি দরকার ছিল? ওটা তো ট্যাক্সের টাকা। আমাদের দেশের সংবিধানে লেখা আছে যে যে কর আমরা দেব, সেই কর কোনো ধর্মীয় কারণে কর দেওয়া যাবে না। এটা আমাদের দেশের সংবিধানের একটা ধারা। তাহলে সেই করের টাকায় আপনি একটা বিশেষ ধর্মের জন্য আপনি ব্যয় করছেন কেন? এটা কিভাবে ধর্মনিরপেক্ষতা হতে পারে? আজকে এই মানসিকতা থেকেই এই কেন্দ্রীয় সরকার ওয়াকফ সংশোধনী আইন নামে একটি আইন পাশ করেছে। সেই আইন নিয়ে বিস্তারিত বলবো না। আমাদের সকলের প্রিয় মাননীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তিনি এই লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। যারা দলিত, যারা অনগ্রসর, যারা সংখ্যালঘু, তাদের যে অধিকার, সংবিধান প্রদত্ত যে অধিকার, সেই অধিকারগুলোকে আবার আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবো। এই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে লড়ব, আমরা জিতব, এই প্রত্যয় রেখে আপনাদের সকলকে ধৈর্য ধরে এই বক্তব্য শোনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ।